আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গণিত প্রস্তুতি নিচ্ছেন, তো তাদের জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমি ভিডিওগুলো তৈরি করছি। 19তম শিক্ষক নিবন্ধন এর সাথে যারা অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ এবং রিটেন টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করছেন বা করার চেষ্টা করছেন, তাদের জন্য আমার এই ভিডিও সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, আর আমি যে অঙ্কগুলো দিব হোমওয়ার্ক হিসেবে সেগুলো করার চেষ্টা করবেন। আশা করছি আপনি এখান থেকে সর্বোচ্চ বেনিফিটটা পাবেন। তো দেখেন, আমরা ঐকিক নিয়মের একটা অঙ্ক দিয়ে শুরু করব এবং কয়েকটা টপিকের অনেকগুলো অঙ্ক আজকে আমরা এই আলোচনায় রেখেছি। তো 147 নম্বর একটা অঙ্ক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবেন? একেবারে পিওর ঐকিক নিয়মের একটা অঙ্ক। আপনাদের কিন্তু নিয়মটা বুঝতে হবে। তো আমি বরাবরের মতোই বলি যে ঐকিক নিয়মের অঙ্কগুলোতে যেটা বের করতে বলেছে সেটাকে আগে আপনারা ফাইন্ড আউট করবেন। বলেন তো দেখি, এই অঙ্কটাতে কি বের করতে বলেছে? ঘন্টা। কিভাবে বুঝলাম? এই যে দেখেন, প্রত্যেকটা উত্তরের সাথে কি দেওয়া রয়েছে? ঘন্টা দেওয়া রয়েছে। তো অনেক সময় কিন্তু শুধু 15, 5, 10, 7 এগুলো দেওয়া থাকে, ঘন্টা দেওয়া নাও থাকতে পারে। এখানে থাকে এত দিন, এত ঘন্টা, বা অন্য অনেক কিছুই, এত জন, অনেক কিছুই থাকতে পারে। তো আপনারা যদি এখানে কোনো একক দেখতে না পান, তো সেক্ষেত্রে করবেন কি, শেষে একটু খেয়াল করবেন, বলেছে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবেন। তাহলে কি বের করতে বলেছে? দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে। দেখেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখান থেকে যে ঘন্টা আমাদের বের করতে বলেছে। তো এইটা আমরা শুরুতে পিক করব। এরপরে আমরা করব কি, প্রথম কন্ডিশনটা আমরা খেয়াল করব। প্রথম কন্ডিশন কোনটা? এই যে দেখেন, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পুরো লাইনটা এবং এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে প্রথম কন্ডিশন। এই প্রথম কন্ডিশনে আমাদের করতে হবে কি, সাজানোর সময় ঘন্টাটাকে ডান দিকে রাখতে হবে। কেন? কারণ আমরা ঘন্টা বের করতে চাই, তাই এটাকে ডান দিকে রাখতে হবে। বাম দিকে আমরা কি লিখি, কিন্তু ডান দিকে অবশ্যই আমাদের ঘন্টা রাখতেই হবে। তো এখানে ঘন্টাটা শুরুতে আছে। 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। তাহলে আমরা করব কি, আমরা লিখব এইটাকে ঘুরিয়ে এভাবে যে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি এটাকে ঘুরাই লিখলাম, কেননা যেটা বের করতে বলেছে সেটাকে ডান দিকে আমরা রাখবো। তাহলে আমরা এখানে কি লিখবো লাইনটা, যে 10 জন লোক কত দিনে? 7 দিনে। আমি কিন্তু একটু শর্টকাটে লিখছি, 7 দিনে করতে পারে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। তাহলে ইকুয়াল দিলাম আমি 6 ঘন্টা পরিশ্রম করে। বাকি কথাগুলো কিন্তু আমি লিখলাম না, যেহেতু আমি লিখিত পরীক্ষার জন্য শেখাচ্ছি না, এমসিকিউর জন্য শেখাচ্ছি, সেক্ষেত্রে লিখলাম না। আপনি যদি লিখিত পরীক্ষার জন্য লিখবেন কি, 10 জন লোক একটি কাজ করে 7 দিনে দৈনিক ইকুয়াল দিয়ে 6 ঘন্টা পরিশ্রম করে। জাস্ট এটা লিখলেই হয়ে যাবে। এবার আমরা একে কনভার্ট করার চেষ্টা করব। তো যেহেতু এটা ঐকিক নিয়ম, সেক্ষেত্রে আমরা 10 জনের নিচে যদি আমরা 1 জন লোক এখানে বসাই, তাহলে কি হবে? কত ঘন্টা, মানে ঘন্টা বেশি লাগবে নাকি কম লাগবে? তাহলে 10 জনে 6 ঘন্টা, তাহলে 1 জন করলে তো বেশি ঘন্টা লাগবে সময়, এই জন্য আমরা গুণ করে দেবো। অর্থাৎ 6 গুণন 10 বা 10 গুণন 6। আমরা কিন্তু এই একের প্রেক্ষিতে কম্পেয়ারটা করছি, এত ঘন্টা। এবার আসেন, 7 দিনে করতে পারে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। এখন যদি একদিনে ওই কাজটা করতে চাই, তাহলে তো আরো বেশি ঘন্টা পরিশ্রম করতে হবে। তার মানে বেশি মানেই গুণ, তাহলে 7 গুণ আকারে চলে গেল। তো আমি একটা বিষয় আপনাদের আগেও বলেছি, আবারও বলি, ঐকিক নিয়মে যদি কোনো কারণে বেশি বোঝায় তাহলে গুণ সম্পর্ক, আর যদি কোনো কারণে কম বোঝায় তাহলে ভাগ সম্পর্ক। তাহলে এই তিনটাই বেশি বেশি বোঝাচ্ছে। আমরা কিন্তু জানি জন, দিন, ঘন্টা গুণ হয়। এটা যদি আপনি জানেন তাহলে মুহূর্তের মধ্যেই গুণ করে ফেলতে পারবেন। এটা গেল অন্য হিসাব। এবার আমরা করব কি, প্রথম লাইনটা আমরা মন থেকে বাদ দিয়ে দেব। ধরেন এই লাইনটা অঙ্কে ছিলই না। আমরা এখন বলবো 1 ঘন্টা, দুঃখিত, 1 জন লোক একদিনে এটা এত ঘন্টা। ওকে, এবার আসেন 14 জনে, তাহলে 1 জন যদি এত ঘন্টা পরিশ্রম করে, তাহলে বলেন তো দেখি 14 জন লোক যদি হয়, তাহলে এবার কম ঘন্টা পরিশ্রম করতে হবে, তাই না তাদের?
যেহেতু জন বেশি হয়েছে এবার কম ঘন্টা পরিশ্রম করতে হবে, তার মানে 10 গুণন 6 গুণন 7 উপরে থাকলো আর এই 14 ভাগ আকারে নিচে নেমে আসলো। যেহেতু কম ঘন্টা এই জন্য এটা ভাগ হয়েছে। এবার আসেন, তাহলে একদিনের প্রেক্ষিতে যেহেতু কল্পনা করছি এত ঘন্টা, তাহলে 6 দিন হচ্ছে যদি কাজ করে তাহলে এবার আরো কম ঘন্টা হচ্ছে সময় লাগবে, তাই না? বিষয়টা একদিনে বেশি ঘন্টা সময় লাগে, তাহলে 6 দিনে করতে গেলে একটু কম ঘন্টা করে করলেই কাজটা সমাধান হয়ে যাবে। তাহলে 6 নিচে চলে আসলো, যেহেতু কম সময় লাগবে বা কম ঘন্টা লাগবে তাই ভাগ। এখন এইটা বুঝতে গেলে আপনাদের কিন্তু প্রথম একটু কনফিউশন সৃষ্টি হতে পারে, কিন্তু যদি আপনি বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করতে পারেন আমি আশা করছি আর কোনো ধরনের কনফিউশন আপনার থাকবে না। আমি কিন্তু একটু স্লো বোঝাচ্ছি যাতে করে আপনারা বিষয়টা পুরোপুরি বুঝতে পারেন, কোথাও যেন ল্যাকিংস না থাকে। তাহলে 7 দুগুণ 14, 2, 6 আর 6 ক্রস করে দিলাম, 2 দ্বারা 10কে কাটলে 5 দুগুণ 10, তাহলে কত ঘন্টা? 5 ঘন্টা। তো 5 ঘন্টা কোথায় আছে দেখেন তো, আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনেই আমাদের 5 ঘন্টা রয়েছে। তো নিশ্চয়ই হচ্ছে অঙ্কটা আপনি প্রপারলি বুঝতে পেরেছেন। তো এ পর্যায়ে বলি, যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিবন্ধনের জন্যই এই স্পেশাল ব্যাচটা নেওয়া হচ্ছে। তো কোর্স ফি হচ্ছে 510 টাকা। তো আমি একটা ব্যাচ অলরেডি নিয়েছি, আরও নতুন একটা ব্যাচ নিচ্ছি, অলরেডি বেশ কয়েকজন ভর্তি হয়ে গিয়েছে। আপনারা যদি চান তো আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে হচ্ছে 510 টাকা ফি দিয়ে আপনারা ব্যাচে যুক্ত হতে পারেন। নিবন্ধনের পূর্ব পর্যন্ত এই ব্যাচগুলো কিন্তু রানিং চলবে। আর নিশ্চয়ই জানেন যে নিবন্ধনে সহজ অঙ্ক কিছুটা কম আসে, মিডিয়াম টাইপ এবং হার্ড টাইপের অঙ্কগুলোই কিন্তু বেশি আসে। এই জন্য আপনাদের একটু ধরে ধরে শিখতে হবে। আর গণিতের কারণে যারা ভালো করতে পারছেন না এই পরীক্ষায়, আমি কিন্তু একেবারে শূন্য থেকে প্রপারলি আপনাদেরকে শেখাবো। কমপক্ষে 3 মাস আপনারা শিখতে পারবেন আমার কাছে। আর নিবন্ধনের আগ পর্যন্ত যাবতীয় জিনিস অর্থাৎ মডেল টেস্ট, পিডিএফ, ফেসিলিটিস সহ অন্যান্য যাবতীয় জিনিস আমার কাছে আপনারা পাবেন। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। 181 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো আমরা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ শুরুতে অঙ্কন করে নিচ্ছি। নিশ্চয়ই স্ক্রিনে আপনারা একটা সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছেন। তো এবি একটা বাহু, বিসি আর একটা বাহু এবং এসি আর একটা বাহু। আমরা বলতে পারি যে এখানে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ অথবা এসি, তাই না? যেহেতু প্রত্যেকটা বাহুই সমান এবং এই বাহুর দৈর্ঘ্যগুলো, এটাকে যদি আমি এ বলি এটাও এ এটাও এ, এটা যদি 12 হয় এটাও 12 এটাও 12, এটা যদি 16 হয় তাহলে তিনটাই 16। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের একটা স্পেশাল সূত্র রয়েছে, মানে সমবাহু ত্রিভুজ হলেই এই সূত্রটা কাজ করবে। সূত্রটা কি? আমরা বলতে পারি যে ক্ষেত্রফল ইকুয়াল √3/4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার। মনে রাখতে হবে √3/4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার। তাহলে উপরে √3 হচ্ছে /4 ইন্টু এ স্কোয়ার। এ হচ্ছে কত আমাদের এখানে একটা বাহু 16 সেন্টিমিটার, তার মানে এটাও 16 এটাও 16 এটাও 16, তাহলে 16-র উপর কত হচ্ছে স্কোয়ার। তাহলে ইকুয়াল √3/4 ইন্টু 16 গুণন 16। তাহলে দেখেন এই যে 16-র উপরে স্কোয়ার মানে 2টা 16। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে 4 দ্বারা 16কে কাটবো, 4 4-এ 16। তাহলে এখানে এবারে কি করব, আমরা এই 4 আর 16 গুণ করব, 4 16 কত হবে 64, আর সাথে থাকলো কত √3। এটাকে √3 মানে 1.7320, এটা দ্বারা 64কে গুণ করলে যা হবে তাই। আমরা দেখি তো অ্যান্সারগুলো কি আছে। আমরা দেখতে পাচ্ছি যে 64√3 এভাবেই অ্যান্সার রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তবে যদি এই অ্যান্সারগুলো রুট আকারে না থেকে মানে দশমিক আকারে থাকতো তাহলে 64-র সাথে আমাদের গুণ করতে হতো কিন্তু 1.7320, কেননা আমরা √3 মানে জানি এটা। তখন এই ক্যালকুলেশনটা কিন্তু আর একটু জটিল হতো। তো তখন কিন্তু আর হয়তো এমসিকিউ টাইপের পরীক্ষায় আমাদের এই অঙ্কটা দিত না, তখন দিত রিটেন পরীক্ষায়। তো জাস্ট আপনারা হচ্ছে সাজিয়ে সাজিয়ে করলেই রিটেন পরীক্ষার জন্য আপনাদের হয়ে যাবে। আর খুব দ্রুত করার জন্য কিন্তু আপনারা করবেন কি, পরীক্ষার হলে
আপনারা তো বুঝতে পারছেন যে সমবাহু ত্রিভুজের একটা বাহু 16, তার মানে এর মান 16, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো আমরা জানি √3/4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার, তার মানে 16 গুণন 16, 16-এর উপরে স্কোয়ার মানে তো 2 × 16, 4 4 16, 4 16 64 √3, মানে 10 সেকেন্ডের মধ্যেই তখন কিন্তু আপনারা এটা দাগাতে পারবেন। তবে এটা প্রপারলি আগে তো জানতে হবে, তাই না? না জানলে তো আর আপনি করতে পারবেন না। আচ্ছা, তো আমরা এবার এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখেন, এটা কিন্তু সরাসরি সূত্রটাও বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে। কি বলা হচ্ছে? একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? আচ্ছা বলেন তো, 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? নিশ্চয়ই ধরতে পেরেছেন এই যে ঘ নম্বরটা, কেননা আমরা জানি সমবাহু ত্রিভুজ একটু আগেই আমরা শিখলাম, তাহলে এরিয়া বা ক্ষেত্রফল একই কথা, তাই না? সেটা হচ্ছে √3/4 ইন্টু a², এটা শিখেছিলাম। তো ইন্টু আকারে এটা থাকা মানে কি? এটা থাকা মানে এটা তো উপরেরই সংখ্যা, তাহলে √3 ইন্টু a²। এই a²-এর উপর কিন্তু রুট নেই, রুটটা শুধু এই 3-র উপর, তার নিচে 4। এই জন্য আমরা কিন্তু এইভাবে মানে হচ্ছে সূত্রটাকে লিখতে পারি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি এটা দেখালাম কেননা সূত্রটাও কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। 217 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে a = 1357 হলে a এর প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট মনে রাখতে হবে, প্রকৃত উপসেটের ইংরেজি হচ্ছে প্রপার সাবসেট। তো প্রপার সাবসেট আর সাবসেট এই দুটোর মধ্যে পার্থক্য আগে আপনাদের বুঝতে হবে। আমি যদি বলি, ধরেন এ একটা সেট যেটার উপাদান হচ্ছে ধরেন a b c, এই 3টা উপাদান আছে। তো এর উপসেট কয়টা আমরা যদি বের করি, মনে রাখবেন উপসেট কয়টা? উপসেট বের করার সূত্র হচ্ছে 2n। n মানে কি? n মানে হচ্ছে উপাদান সংখ্যা। কয়টা উপাদানের? 3টা। তাহলে 2³ মানে কত? তার মানে হচ্ছে 8। আমরা বাংলায় যদি লিখি তাহলে 8, তাই না? তাহলে 2-এর উপর কিউব মানে 8টি হচ্ছে কি বলেন তো? উপসেট। এবার আসেন আমরা এবারে করব কি, প্রকৃত উপসেট যদি আমরা বের করতে চাই, প্রকৃত উপসেট মনে রাখতে হবে সূত্র হচ্ছে 2n - 1। তাহলে 2n মানে কত? 2-এর উপর 3, এই যে 3টা উপাদান, আর -1, তার মানে 8 থেকে 1 মাইনাস করলে কত হবে? 7। তাহলে 7 হচ্ছে আমাদের হচ্ছে প্রকৃত উপসেট। তো উপসেট জয়টা হয় তার চেয়ে একটা কম হয় হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। এই বিষয়টা আপনাদের শুরুতেই মাথায় নিতে হবে। তাহলে আমরা এটার ক্ষেত্রে লিখব কি, দেওয়া আছে a = 1 3 5 7, লেখা শেষ। লেখার পরে আমরা করব কি, এর প্রকৃত উপসেটটা বের করব। তাহলে সুতরাং সূত্র কি, 2n মাইনাস হচ্ছে 1। তাহলে 2n এর মান কত? 4টা উপাদান আছে 4, তার মাইনাস হচ্ছে 1। তাহলে 2-এর উপর 4 মানে 16 -1, তাহলে প্রকৃত উপসেট হচ্ছে 15টি। কোথায় রয়েছে? এই যে দেখেন, গ নম্বর অপশনেই আমাদের কিন্তু সঠিক উত্তরটা রয়েছে। এটা দেখেন, x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে? আমরা করব কি, এটা থেকে এটা বিয়োগ করব। কেন বিয়োগ করছি আমি একটু পরেই পরিষ্কার করছি আপনাদেরকে। আপনারা যারা বুঝতেছেন না তারা একটু মনোযোগ দেন। হচ্ছে আমি কি বললাম যে x/y এর সাথে কত যোগ করলে যোগফল হচ্ছে y/x হবে। আমাদের y/x অর্থাৎ এইটা থেকে মাইনাস করতে হবে এটা, অর্থাৎ x/y যা আসবে সেটাই আমাদের সঠিক উত্তর। তাহলে বলেন দেখি, এখানে লসগু কি? লসগু হচ্ছে xy, এটা দ্বারা এটাকে ভাগ করলে y, y দ্বারা y-কে গুণ করলে হবে y², এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে x, x দ্বারা x-কে গুণ করলে হবে x²। তো দেখেন দেখি, y² - x² ভাগ xy কোথায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গ নম্বর যে অপশনটা রয়েছে এটাতে রয়েছে y² - x² ভাগ হচ্ছে xy, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমি আপনাদের একটু পরিষ্কার করি যে কেন আমি এটা থেকে এটা বিয়োগ করেছি। ধরেন আমি যদি বলি যে 20 এর সাথে কত যোগ করলে যোগফল 25 হবে। আমি আপনাদের বললাম যে 20 এর সাথে কত যোগ করলে যোগফল 25, আপনি কি বলবেন? 5 যোগ করলে। কিভাবে বলছেন? 20 এর সাথে 5 যোগ করলেই তো 25 হয় এভাবে। কিন্তু অঙ্ক করার প্রসেসটা হচ্ছে এইটা থেকে 25 থেকে যদি আপনি 20 বাদ দেন তাহলে 25 - 20 ইকুয়াল কত? ফলাফল 5। তো আমি তো তাই করেছি, দেখেন সেম জিনিস। তাহলে এটা যদি আপনি বুঝে থাকেন নিশ্চয়ই এখন এটাও বুঝেছেন। এবারে এটা দেখেন, 27x + 1 = 81 হলে x এর মান নিচের কোনটি? ওকে, আমি আবারও পড়ছি, 27x + 1 হলে মানে = 81 হলে x এর মান নিচের কোনটি? তাহলে 27 তার পাওয়ার কত? x + 1 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 81। তাহলে কার মান জানতে যাচ্ছে? x = হোয়াট, এটা। তো আমরা এখানে করব কি, বা 27কে আমরা তো জানি এভাবে লেখা যায়,
মানে 3-এর উপর কিউব, তাহলে 3 নং 27, 3 তিরিখা 9, তাহলে 3-এর উপরে কিউব তার উপরে হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল 81কে কি লেখা যায়, 81 দিলাম, তাহলে 3 3 27 81, আবার 3 3 নং 27, আবার 3 3 তিরিখা 9, তাহলে 3 কয়টা আছে, 4টা, তার মানে 3 টু দি পাওয়ার 4, তাহলে বাকি হবে 3 টু দি পাওয়ার 3x প্লাস 3, তাহলে উপরে হবে 3x প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তাহলে এই 3 আর এই 3 বাদ যাচ্ছে, যেহেতু বেস বেস সমান, তাহলে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি, তাহলে 3x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 4, তাহলে বাকি হবে 3x ইকুয়াল 4 মাইনাস 3, তাহলে 4 থেকে যদি আমি 3 মাইনাস করি হবে কত, 1, তাহলে 3x ইকুয়াল টু আমরা বলতে পারি 1, তাহলে সুতরাং x এর ভ্যালু হবে উপরে 1 তার নিচে 3, তার মানে 1/3 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যে অ্যান্সারটা আমাদের ক নম্বর অপশনেই কিন্তু রয়েছে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 241 নম্বর অঙ্কটা দেখেন, x² - 2x - 1 = 0 হলে x + 1/x = কত? তো আমরা কি করব, আমরা লিখব হচ্ছে অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে x² - 2x - 1 = 0। আমাদের মাথায় রাখতে হবে কিন্তু x + 1/x এর মান আমাদের বের করতে বলা হচ্ছে, এবং এখানে কিন্তু হোল স্কোয়ার নেই, শুধু x + 1/x রয়েছে। তো এখন এখানে আমরা ক্যালকুলেশন করে হচ্ছে এই আদলে একটা মান বের করার চেষ্টা করব। তাহলে x² -1 ঠিক রাখলাম, এই -2x এদিকে পার করে দিলাম, তাহলে +2x হলো, তাহলে বা x² - 1 রাখলাম, এই x এইদিকে যদি আসে তাহলে এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, ইকুয়াল কত, 2, তাহলে বা কি দাঁড়াবে, উপরে x² তার নিচে x মাইনাস উপরে 1 তার নিচে x ইকুয়াল কত, 2, তাহলে এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে থাকে একটা x, তাহলে বা আমরা বলতে পারি x - 1/x = 2, এটা বলা যেতে পারে। তো মাঝখানে একটা টান দিয়ে নিলাম আমি, ডান সাইডে ক্যালকুলেশন করব এজন্য। তো এখন আমাদের কাছে কিন্তু মান আছে কি, x - 1/x এর ভ্যালু 2, আর এখানে আমাদের প্লাসের ভ্যালু হচ্ছে বের করতে বলেছে x + 1/x এর মান, তাহলে সুতরাং আমাদের এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, তাহলে আমরা লিখছি x + 1/x, এটার উপর আমরা ইচ্ছা করে হোল স্কোয়ার দিয়ে দিলাম, আসলে হোল স্কোয়ার তো ছিল না, আমরা দিলাম অনুসিদ্ধান্ত প্রয়োগ করার জন্য। তো আমরা জানি a + b হোল স্কোয়ার মানে a - b হোল স্কোয়ার হচ্ছে +4ab, তাহলে a - b তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab, নিশ্চয়ই বুঝেছেন এই অনুসিদ্ধান্তটা আমরা কিন্তু এখানে প্রয়োগ করলাম। তাহলে এবারে আমরা ক্যালকুলেশন করব, তাহলে ইকুয়াল x - 1/x এর মান 2, তাহলে 2 এর উপর আমি স্কোয়ার করে দিলাম, প্লাস এটা ক্রস 4 × 4, তাহলে 2 × 2 = 4, আর হচ্ছে প্লাস 4, 4 আর 4 কত হবে, 8। এখন 8 কি অ্যান্সার, কখনোই না, 8 অ্যান্সার দাগালেই কিন্তু আপনি ফাঁদে পা দিয়ে দিবেন। কেন, কারণ আমাদের কিন্তু শুধু x + 1/x এর মান, আর এখানে আমরা স্কোয়ার সহ আমরা এখানে কিন্তু পেয়েছি এখন পর্যন্ত 8, তাহলে সুতরাং আমাদের করতে হবে কি, x + 1/x = a², এদিকে আসলে √8 হয়ে যাবে, তাহলে √8কে আমরা লিখতে পারি √4 × 2, ভিতরে দেখেন, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে √4 × √2, এবার দেখেন √4 মানে কি 2, তাহলে 2√2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে 2√2, আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে 2√2 রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না এবারে আপনাদের, যে হচ্ছে কেন 2√2 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়েছে। এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যদি এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ফলো দিতে ভুলবেন না। এবারে আমি আপনাদের একটা HW দিব, যদিও হচ্ছে একটু কঠিন রয়েছে অঙ্কটা, আপনারা এই 239 নম্বর অঙ্কটা করতে পারছেন কিনা একটু ভালো করে ট্রাই করে দেখেন, যদি করতে পারেন হচ্ছে আমাকে অবশ্যই অ্যান্সারটা জানাই দিবেন, বা ছবি তুলে হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবেন যে অঙ্কটা আপনি কিভাবে করেছেন, আর যদি করতে না পারেন সেটাও লিখে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে এই অঙ্কটা আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 243 নম্বর অঙ্কটা দেখেন, a/b⁵ = b/a⁵ হলে x এর মান কত, এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা অঙ্কটা শুরুতে হচ্ছে লিখব যে আমাদের কি দেওয়া আছে, কার কার মান দেওয়া আছে, আমাদের a/b এর মান দেওয়া আছে x-3 ইকুয়াল b/a, এটার মান কত দেওয়া আছে, x - 5, এ দুটো আমাদের দেয়া রয়েছে।
তো বা আমরা করব কি, যেহেতু আমরা জানি যে বেজ আর বেজ যদি সমান হয় তাহলে আমরা কেটে দিয়ে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। একটু আগেই আমি একটা অঙ্কে আপনাদের সেটা বলেছি, কিন্তু দেখেন এখানে এ ভাগ বি, এখানে বি ভাগ এ, এই কাজটা কিন্তু আমরা করতে পারি না, এই দুটো কিন্তু আমরা কেটে দিতে পারি না লজিক্যালি, গাণিতিক নিয়মে। কেন? কেননা এটা যা এটা তা নয়। তো এটাকে সমান করার জন্য আমাদের কি করব, এ ভাগ বি, এটা যা আছে আমরা তাই রাখলাম, আর এটাকে আমরা বি ভাগ এটাকে আমরা এ ভাগ বি বানাবো। তাহলে জাস্ট পাওয়ারে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস যদি দেই তাহলে পাওয়ারে, তাহলে দেখেন কি হবে, এই এক্সটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স, আর কি হবে এটা +5, তো মাইনাস এক্স +5 হয়ে গেল। এই কাজটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই অঙ্ক আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে এটার একটা ক্রস, তাহলে বা এক্স -3 ইকুয়াল টু -x +5 আমরা লিখতে পারি। দেখেন তাহলে বা এক্স এই মাইনাস এদিকে আসলে +x, 5 এই -3 ওইদিকে গেলে +3 হয়ে যাচ্ছে। তো এই ক্যালকুলেশনটা আমি একটু এখানে করে দিচ্ছি, দেখেন। তাহলে বা এক্স আর এক্স যোগ করলে কত হবে, 2x ইকুয়াল 5 আর 3 কত 8, তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে 8কে 2 দ্বারা ভাগ করলে 4। তো এক্স এর মানই তো বের করতে বলেছে, তাই না? তাহলে কাঙ্ক্ষিত সঠিক উত্তর হচ্ছে 4 বা 4। তো আজকের আলোচনা আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।